স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমরা একটা নতুন টপিক নিয়ে এসেছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন পরীক্ষায় আমরা দেখেছি এখান থেকে প্রশ্ন আসতে, যে বিখ্যাত ব্যক্তিদের ডাক নাম বা পরিচিত নাম কি, সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। খুব ভালো করে ভিডিওটা দেখবে, আপকামিং যে কোনো পরীক্ষা এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে। প্রথম আমরা দেখব মোহনদাস করমচাঁদ গান্ধী, যাকে আমরা মহাত্মা গান্ধী বলেও বেশি কিন্তু জানি। তো এখানে আমরা দেখব যে এই যে মোহনদাস করমচাঁদ গান্ধী, যাকে মহাত্মা গান্ধী বলে জানি, তো এই মহাত্মা যে নামটা, এই মহাত্মা নামটা কে দিয়েছিল? এটা কিন্তু বিভিন্ন পরীক্ষা আমরা দেখেছি, পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে। তো এই নামটা দিয়েছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে? তো তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু মোহনদাস করমচাঁদ গান্ধীকে মহাত্মা উপাধি দিয়েছিল। এবং জাতির জনক বা বাপু, বাপু হচ্ছে একটা গুজরাটি শব্দ। বাপু মানে হচ্ছে ফাদার, যাকে আমরা ইংরেজিতে বলি। তো ফাদার অফ নেশন আমরা জানি জাতির জনক মহাত্মা গান্ধীকে বলা হয়। তো ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে কিন্তু তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তার জন্য তাকে জাতির জনকও কিন্তু বলা হয়। ঠিক আছে? এবার আমরা নেক্সট দেখব খান আব্দুল গফর খান। তো খান আব্দুল গফর খানকে আমরা সীমান্ত গান্ধী বা বাদশাহ খান, এই দুটো নামে কিন্তু পরিচিত। তো খান আব্দুল গফর খান গান্ধীজির কিন্তু একনিষ্ঠ ভক্ত ছিলেন বলতে পারো, এবং তার নীতি স্মরণ করতে, বিশেষ করে অহিংস যে নীতিটা ছিল, গান্ধীজির যে অহিংস নীতিটা, সেটা কিন্তু খান আব্দুল গফর খান খুব ভালোভাবে ফলো করতেন। এবং তার জন্য, তার যে নীতিসমূহ ফলো করতেন, তার জন্য তাকে সীমান্ত গান্ধীও বলা হয়ে থাকে, এবং তাকে বাদশাহ খানও বলা হয়। এবং এখান থেকে আরও একটা প্রশ্ন আসে যে তিনি যে বাহিনীটা প্রতিষ্ঠা করেছিলেন তার নাম কি? তো সেই বাহিনীটা হচ্ছে লাল কোর্তা বাহিনী। কি নাম? লাল কোর্তা বাহিনী। তো এটা কিন্তু পরীক্ষা আসে, কি বাহিনী তিনি প্রতিষ্ঠা করেছিলেন, সেটা হচ্ছে লাল কোর্তা বাহিনী। নেক্সট আমরা দেখব সর্দার বল্লভভাই প্যাটেল, তো যাকে আমরা আয়রন ম্যান অফ ইন্ডিয়া বা লৌহ মানব বলেও কিন্তু চিনি। তো হঠাৎ তাকে লৌহ মানব বলা হচ্ছে কেন? তো তিনি, তোমরা জানো যে ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল, স্বাধীন হওয়ার পর কিন্তু বেশ কিছু দেশীয় রাজ্য এবং যে সংগঠনের কাজ কিন্তু তিনি করেছিলেন, অর্থাৎ ঐক্যতার কাজ করেছিলেন। ঠিক আছে? তো বহু যে রাজ্যগুলোকে তিনি কিন্তু ঐক্য মানে ইন্টিগ্রেশনের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তো তার জন্য কিন্তু তাকে লৌহ মানব বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। ঠিক আছে? তো ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন কিন্তু কে ছিল? সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে? প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী। তো এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? সেটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট আমরা দেখব শেখ আবদুল্লাহ। তো শেখ আবদুল্লাহর যিনি শের-ই কাশ্মীর নামে পরিচিত। তো পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে শের-ই কাশ্মীর নামে কে পরিচিত? সেটা হচ্ছে শেখ আবদুল্লাহ। ঠিক আছে? তো ইনি কিন্তু জম্মু কাশ্মীরের তৃতীয় যে চিফ মিনিস্টার ছিলেন। ঠিক আছে? এটা মনে রাখবে। নেক্সট আমরা দেখব সমুদ্রগুপ্ত। তো সমুদ্রগুপ্ত আমরা জানি গুপ্ত বংশের যিনি একজন শাসক ছিলেন সমুদ্রগুপ্ত। তো তাকে ভারতের নেপোলিয়ান বলা হতো। ঠিক আছে? তো তো ভারতের নেপোলিয়ান সমুদ্রগুপ্তকে বলা হতো। এটা পরীক্ষা প্রশ্ন আসে যে কে ভারতের নেপোলিয়ান সমুদ্রগুপ্তকে বলেছেন? সেটা হচ্ছে ভিনসেন্ট স্মিথ। ঠিক আছে? তো ভিনসেন্ট স্মিথ কিন্তু এটা বলেছেন। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা দেখব কালিদাস। তো কালিদাসকে কি বলা হয়? ভারতের শেক্সপিয়ার। তো আমরা জানি যে শেক্সপিয়ার ইংরেজ কবি, যে শেক্সপিয়ার তিনি বিখ্যাত কবি। তো ভারতের শেক্সপিয়ার, কিন্তু এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, যেহেতু কালিদাস অনেক আগে এসেছেন। তো তার সঙ্গে কেন তাকে তুলনা করা হবে? যাই হোক, তো পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে অনেক সময়, ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? সেটা কালিদাসকে। কালিদাসের বিখ্যাত কিছু গ্রন্থ রয়েছে, তোমরা জানো, যেটা হচ্ছে মালবিক মিত্রম, ঠিক আছে, রঘুবংশ, এরকম কিন্তু যে বিভিন্ন গ্রন্থগুলো পরীক্ষায় আসে। নেক্সট আমরা দেখব চাণক্য। চাণক্যকে কি বলা হয়? পরীক্ষা প্রশ্ন হবে যে ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়? সেটা হচ্ছে চাণক্যকে। তো চাণক্যর যে কূটনীতিক বুদ্ধি এবং তার যে তীক্ষ্ণ বুদ্ধির জন্য কিন্তু তাকে ভারতের মেকিয়াভেলি বলা হতো, এবং তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের কিন্তু প্রধানমন্ত্রী পদেও কিন্তু তিনি ছিলেন। ঠিক আছে? এটাও কিন্তু জানবে। নেক্সট আমরা দেখব জয়নাল আবেদিন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কাশ্মীরের আকবর কাকে বলা হয়? জয়নাল আবেদিনকে। তো সম্রাট আকবরের অনুকরণ করে কিন্তু এই কাশ্মীরের আকবর বলা হয় জয়নাল আবেদিনকে। কারণ তোমরা জানো সম্রাট আকবর যে ছিলেন, তিনি কিন্তু হিন্দু মুসলিম দুটো সম্প্রদায়েরকেই প্রায় সমান চোখে দেখতেন, এবং আমরা তার অনেক উৎকৃষ্ট যে উদাহরণ কিন্তু আমরা সেটা দেখেছি। তো কাশ্মীরের যে আকবর জয়নাল আবেদিন, তিনিও কিন্তু সেখানকার যে অধিবাসী ছিল, সেখানে হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের কিন্তু ভালো করতেন, এবং তাকে কিন্তু বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের লোকেরাও কিন্তু খুব ভালো শাসক বলে তাকে মানত। তো তার জন্য তাকে কাশ্মীরের আকবর বলা হতো। নেক্সট আমরা দেখব ধন্দুরাজ গোবিন্দ ফালকে, যাকে আমরা ভারতীয় যে সিনেমার জনক বলা হয়। ঠিক আছে? তো যাকে ম্যাক্সিমাম আমরা কি বলে চিনি? দাদা সাহেব ফালকে। যে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, তো এটা কিন্তু তার নাম অনুসারেই দেওয়া হয়। ঠিক আছে? তো
তো এটা তোমরা জেনে রাখবে। এবং এই দাদা সাহেব ফালকে পুরস্কারটা তার নাম অনুসারে দেওয়া হয় এবং তাকে ভারতীয় সিনেমার জনক বলা হয়। কেন? এই ধন্দুরাজ গোবিন্দ ফালকে ইনি কিন্তু চিত্র পরিচালক ছিলেন। তো 1913 সালে প্রথম যে ভারতীয় সিনেমা রাজা হরিশ্চন্দ্র, এটা মনে রাখবে, এটা পরীক্ষা আসে। প্রথম ভারতীয় যে সিনেমার নাম কি? সে হচ্ছে রাজা হরিশ্চন্দ্র। তো এটা তিনি কিন্তু তৈরি করেছিলেন এই ফিল্মটা, এবং তারপর থেকে কিন্তু যে একটা ভারতীয় সিনেমার একটা আবির্পূর্ণ একটা নাম হয়েছিল, এবং পরবর্তীতে ভারতীয় সিনেমার জনক কিন্তু তাকে বলা হয়। নেক্সট আমরা দেখব দাদাভাই নওরোজি। তো দাদাভাই নওরোজিকে বৃদ্ধ মানুষ বলা হয় বা গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। বহু পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা এসেছে। তো দাদাভাই নওরোজি যে কংগ্রেসের যে ছিলেন, এবং সেই সময়কার কিন্তু তিনি সবথেকে বয়স্ক যে মানুষ ছিলেন, তো তার জন্য তাকে বৃদ্ধ মানুষ বা বয়স্ক মানুষ কিন্তু বলা হয়। নেক্সট মদনমোহন মালব্য। তো মদনমোহন মালব্যকে কি বলা হয়? মহামান্য বলা হয়। মদনমোহন মালব্যকে মহামান্য বলা হয়, এবং এই নামটি তাকে কে দিয়েছেন? তাই কিন্তু মহাত্মা গান্ধী দিয়েছেন। তো পরীক্ষায় যদি ঘুরিয়ে প্রশ্ন আসে যে মদনমোহন মালব্যকে মহামান্য উপাধি কে দিয়েছেন, সেটা হচ্ছে মহাত্মা গান্ধী। নেক্সট আমরা দেখব টি প্রকাশন। তো টি প্রকাশনকে বলা হতো অন্ধ্র কেশরী, ঠিক আছে? তো আমরা বিভিন্ন দেখেছি, পাঞ্জাব কেশরী, বাংলার যে কেশরী, কাশ্মীর কেশরী, তো অন্ধ্র কেশরী বলা হতো টি প্রকাশনকে। আচ্ছা, নেক্সট আমরা দেখব ভগৎ সিং। তো ভগৎ সিংকে কি বলা হয়? শহীদ-ই আজম। তো ভগৎ সিংয়ের সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি, ভারতের যে স্বাধীনতা আন্দোলনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, এবং তিনি কিন্তু তাকে ব্রিটিশ সরকার কিন্তু ফাঁসি দিয়েছিল। সেই কবে দিয়েছিল? সেটা 1931 সালে 23শে মার্চ। 1931 সালে 23শে মার্চ তাকে ফাঁসি দেওয়া হয়েছিল, এবং শহীদ-ই আজম অর্থাৎ দেশের জন্য শহীদ হয়েছিলেন বলে তাকে শহীদ-ই আজম বলা হয়। নেক্সট আমরা দেখব চিত্তরঞ্জন দাস। তো চিত্তরঞ্জন দাসকে বলা হতো দেশবন্ধু। তো চিত্তরঞ্জন দাস সম্পর্কে আমরা খুব ভালো করে জানি, এবং চিত্তরঞ্জন দাস দিয়ে একটা প্রশ্ন আসে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরুর নাম কি? তো রাজনৈতিক গুরু কে ছিলেন? রাজনৈতিক গুরু ছিলেন নেতাজি। রাজনৈতিক গুরু ছিলেন এই চিত্তরঞ্জন দাস। এটা কিন্তু বহু পরীক্ষায় আসে, ঠিক আছে? তো তো এটা কিন্তু জেনে রাখো। দেশবন্ধু বলা হতো চিত্তরঞ্জন দাসকে। তো এখান থেকে গুলাবে না, দেশপ্রিয় কাকে বলা হয়, ঠিক আছে? তো তো দেশবন্ধু বলা হচ্ছে চিত্তরঞ্জন দাসকে, দেশপ্রিয় বলা হচ্ছে কিন্তু যতীন্দ্রমোহন সেনগুপ্তকে। খুবই গুরুত্বপূর্ণ, এবং দুটো কিন্তু অনেকেই গুলিয়ে ফেলে। দেখো, একটা হচ্ছে দেশবন্ধু, যেটা নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু ছিলেন চিত্তরঞ্জন দাস, আর দেশপ্রিয় হচ্ছে যতীন্দ্রমোহন সেনগুপ্ত। নেক্সট আমরা দেখব বাল গঙ্গাধর তিলককে কি বলা হতো? লোকমান্য, ঠিক আছে? তো তো লোকমান্য বলা হতো, এবং তিনি কিন্তু বিভিন্ন মুভমেন্ট করেছিল। তো হোম রুল আন্দোলনও তিনি করেছেন। তো সেখানকার মহারাষ্ট্রের যে জনসাধারণ তাকে কিন্তু খুব মান্যতা দিয়েছিল বা মানত, তার জন্য কিন্তু তাকে লোকমান্য হিসেবে আমরা সবাই চিনে থাকি। নেক্সট আমরা দেখব চক্রবর্তী রাজা গোপালাচারী। তো এনাকে দুটো নামে জানা হয়, একটা হচ্ছে রাজাজি আর একটা হচ্ছে সিআর। তো সিআর ফর্মুলাটা তিনি কিন্তু দিয়েছিলেন 1944 সালে। তো 1944 সালে তিনি সিআর ফর্মুলাটা দিয়েছিলেন। তোমরা জানো যে ভারতবর্ষ সেই সময় কিন্তু মুসলিম লীগ পাকিস্তান, আলাদা পাকিস্তান রাষ্ট্রের কিন্তু দাবি করছিলেন, এবং কংগ্রেস সেটাতে রাজি হচ্ছিল না। তো সেই পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু এই সিআর ফর্মুলাটা দিয়েছিলেন, যদিও সেটা মোহাম্মদ আলী জিন্নাহ তিনি কিন্তু এটা কিন্তু রিফিউজ করেছিলেন, ঠিক আছে? এটা মেনে নেননি। তো চক্রবর্তী রাজাগোপালাচারী সম্পর্কে আরও যে প্রশ্ন আসে যে ভারতবর্ষের প্রথম ভারতীয় গভর্নর জেনারেলকে? প্রথম ভারতীয় গভর্নর জেনারেল হচ্ছে চক্রবর্তী রাজাগোপালাচারী, এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেলও কিন্তু তিনিই, চক্রবর্তী রাজাগোপালাচারী, ঠিক আছে? আর এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, যে এটা জেনে রাখো, ওয়েস্ট বেঙ্গলের প্রথম যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের প্রথম গভর্নর, সেটা হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী, ঠিক আছে? তো নেক্সট আমরা দেখব আশুতোষ মুখার্জি। তো আশুতোষ মুখার্জিকে কি বলা হয়? বেঙ্গল কেশরী। এই প্রশ্নটা বহুবার ওয়েস্ট বেঙ্গল পিএসসিতে এসেছে। নেক্সট আমরা দেখব লালা লাজপত রায়। তো লালা লাজপত রায়কে কি বলা হয়? পাঞ্জাব কেশরী। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। লালা লাজপত রায়কে পাঞ্জাব কেশরী বলা হয়। তো তোমরা জানো যে সাইমন কমিশন 1927 সালে সাইমন কমিশন গঠিত হয়েছিল, এবং 1928 সালে সাইমন কমিশন ভারতবর্ষের বোম্বাইতে এসে উপস্থিত হয়েছিল। কিন্তু সাইমন কমিশনে কোনো রকম ভারতীয় বা কংগ্রেসের কোনো প্রতিনিধি ছিল না। যে 7 জন ছিল, 7 জনই ব্রিটিশ ছিল, তার জন্য তাই কিন্তু হোয়াইট কমিশনও বলা হতো। তো তার জন্য কিন্তু ভারতীয়রা, বিশেষ করে কংগ্রেসদের তরফ থেকে কিন্তু বিভিন্ন জায়গায় আন্দোলন চলছিল। তো ঠিক সেরকমভাবে কিন্তু লাহোরেও আন্দোলন চলছিল, এবং সেই আন্দোলনে পুলিশের যে বেতের আঘাতে মাথায় তিনি আহত হন, এবং সেই সময় কিন্তু তিনি মারা যান, ঠিক আছে? তো লালা লাজপত রায়। তো সাইমন কমিশনের বিক্ষোভে যে প্রতিবাদে যে মিছিল হয়েছিল, সেখানে কিন্তু তিনি মারা গিয়েছিলেন। নেক্সট আমরা দেখব যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো রাজেন্দ্র প্রসাদ সম্পর্কে প্রথমেই যেটা আমরা জানি, যে ভারতের প্রথম রাষ্ট্রপতি, এটা কিন্তু পরীক্ষা আসে। তো ভারতবর্ষে যদি বলে প্রথম রাষ্ট্রপতির নাম কি, সেটা হচ্ছে
ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো ডক্টর রাজেন্দ্র প্রসাদকে কিন্তু দেশরত্ন বলা হয়। দেখো আমরা একটা জানলাম দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, আর একটা জানলাম দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত, আর দেশরত্ন হচ্ছে যে রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, তো তিনটে কিন্তু গোলাবে না, আর তাকে অজাতশত্রু কিন্তু বলা হয়ে থাকে। নেক্সট আমরা দেখব যে সরোজিনী নাইডু। তো সরোজিনী নাইডুকে ভারতের নাইটেঙ্গেল বলা হয়, সরোজিনী নাইডু। তো সরোজিনী নাইডু সম্পর্কে আমরা যেটা জানি, প্রথম ভারতীয় মহিলা, প্রথম ভারতীয় মহিলা যিনি কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন। ঠিক আছে, কানপুর অধিবেশনে, এটা কিন্তু বহু পরীক্ষা আসে, এটা জেনে রাখো, এবং তাকে ভারতের নাইটেঙ্গেল বলা হয়ে থাকে। নেক্সট ফ্লোরেন্স নাইটেঙ্গেল। তো ফ্লোরেন্স নাইটেঙ্গেল এটা আমরা কিন্তু ক্লাস 9-10-এ আমাদের একটা ইংরেজি যে গল্পও ছিল, লেডি উইথ দ্য ল্যাম্প। ঠিক আছে, তো তো সেখানে আমরা ফ্লোরেন্স নাইটেঙ্গেল সম্পর্কে জানতে পারি। তো এটা কিন্তু পরীক্ষায় বহুবার আসে যে লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হয়, বিভিন্ন পরীক্ষা এসএসসি রেলে কিন্তু এই প্রশ্নটা আসে। তো ফ্লোরেন্স নাইটেঙ্গেলকে বলা হয় লেডি উইথ দ্য ল্যাম্প। ঠিক আছে, তো তো ইনি কিন্তু প্রচুর যে যখন বিশ্বযুদ্ধ চলছিল তখন প্রচুর সৈনিকের কিন্তু তিনি প্রাণ বাঁচিয়েছিলেন। ঠিক আছে, তো এবং এনার জন্মদিনকে পালন করে, এনার জন্মদিন হচ্ছে 12ই মে। তো এনাকে কিন্তু যে নার্সদের জননীও বলা হয়, এবং এনার জন্মদিন উপলক্ষে কিন্তু বিশ্ব নার্স দিবসও এই দিন পালন করা হয়ে থাকে। তো এটাও কিন্তু পরীক্ষা আসে যে বিশ্ব নার্স দিবস কবে পালন করা হয়, সেটা হচ্ছে 12ই মে, এবং 12ই মে হচ্ছে ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মদিন। তো তার জন্য কিন্তু এটা পালন করা হয়। নেক্সট আমরা দেখব যে বাবুজি। দেখো গান্ধীজিকে কিন্তু বাপু বলা হয়, আর এনাকে বাবুজি, দুটো গোলাবে না, তো বাবুজি বলা হচ্ছে জগজীবন রামকে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব রাজা রামমোহন রায়। তো রাজা রামমোহন রায় প্রথমেই আমরা যেটা জানতে পারি যে নবজাগরণের শুকতারা বলা হয়। ঠিক আছে, তো ভারতবর্ষে যে নবজাগরণ হয়েছিল সেই সময় কিন্তু নবজাগরণের শুকতারা কিন্তু তাকেই বলা হয়, এবং তিনি কিন্তু যে রাজা রামমোহন রায়ের প্রধান যে কাজটা সেটা কি ছিল, সেটা হচ্ছে সতীদাহ প্রথা কিন্তু তিনি রদ করেছিলেন। ঠিক আছে, সতীদাহ প্রথার বিরুদ্ধে তিনি গর্জে উঠেছিলেন প্রথম। ঠিক আছে, তো তো রাজা রামমোহন রায়কে যে রাজা উপাধিটা কিন্তু ছিল না আগে, তো রাজা উপাধিটা কে দিয়েছিলেন, এটা দিয়েছিলেন মোগল সম্রাট দ্বিতীয় আকবর। তো এটা কিন্তু মাথায় রাখবে, এটা পরীক্ষায় প্রশ্ন আসে যে রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন, মুঘল সম্রাট দ্বিতীয় আকবর রাজা উপাধি দিয়েছিল। কারণ কি, কারণ সেই সময় যে যেহেতু তোমরা জানো সেই সময় কিন্তু ব্রিটিশরা প্রায় ভারতবর্ষ অনেকটাই কিন্তু ক্যাপচার করে ফেলেছিল, এবং সেই সময় যে রাজা অর্থাৎ মুঘল সম্রাট আকবর এই রাজা রামমোহন রায়কে তার অ্যাম্বাসেডর হিসেবে ব্রিটিশ রাজ দরবারে কিন্তু পাঠিয়েছিলেন। ঠিক আছে, তো ভারতবর্ষের ওয়েলফেয়ারের জন্য বিভিন্ন কথাবার্তা বলার জন্য পাঠিয়েছিলেন। তো তিনি যেহেতু যথেষ্ট নলেজেবল এবং এডুকেটেড পারসন ছিল, তো তার জন্য তাকে কিন্তু পাঠানো হয়েছিল, এবং এই যে রাজা উপাধিটা দিয়ে পাঠিয়েছিল, কারণ যাতে বোঝা যায় যে তিনি একজন ভারতের যে একটা তখন মুঘল সম্রাট ছিলেন, এবং সম্রাটের যে একটা অ্যাম্বাসেডর হিসেবে যাচ্ছেন, তার জন্য রাজা উপাধিটা দিয়েছিলেন। আর তাকে নবজাগরণের শুকতারাও কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব কপিল দেব। তো কপিল দেব সম্পর্কে আমরা জানি ভারতবর্ষের যে প্রাক্তন অধিনায়ক ছিলেন, এবং অলরাউন্ডার, শুধু অধিনায়ক না অলরাউন্ডার কিন্তু তিনি ছিলেন, এবং তাকে হরিয়ানার হেরিকেন বলা হয়। তো 1975 সালে একটা ম্যাচ হয়েছিল যেটা হরিয়ানা ভার্সেস পাঞ্জাবের সঙ্গে। তো তিনি হরিয়ানার হয়ে খেলছিলেন, এবং সেই সময় কিন্তু তিনি দুর্দান্ত খেলেছিলেন, এবং তখনই প্রথম অলরাউন্ডার হিসেবে কিন্তু তিনি বেরিয়ে আসেন, এবং তখনই সেই ম্যাচের পরেই তাকে হরিয়ানার হ্যারিকেন বলে সবাই চেনে। নেক্সট হচ্ছে সুনীল গাভাস্কার, ইনিও প্রাক্তন ক্রিকেট প্লেয়ার, এবং তাকে কিন্তু লিটল মাস্টার বলে প্রত্যেকে আমরা জানতে পারি। ঠিক আছে, তো লিটল মাস্টার পরবর্তীকালে আমরা সচিনকেও অনেকে বলে থাকে, কিন্তু মেন লিটল মাস্টার কিন্তু সুনীল গাভাস্কারকেই বলে। যদি অপশানে সুনীল গাভাস্কার থাকে তাহলে কিন্তু সুনীল গাভাস্কার হবে, যদি সুনীল গাভাস্কার না থাকে তখন কিন্তু সচিন তেন্ডুলকর হবে। আর সচিন তেন্ডুলকরকে মাস্টার ব্লাস্টারও বলা হয়ে থাকে, বা ক্রিকেটের গডও বলা হয়। আচ্ছা, নেক্সট আমরা দেখব হকির জাদুঘর, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হকির জাদুঘর বলা হয় ধ্যানচাঁদকে। তো এই হকির জাদুঘর ধ্যানচাঁদের নাম অনুসারে কিন্তু রাজীব গান্ধী যে খেলরত্ন পুরস্কারটা ছিল তার নাম কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন যে নামটা হয়েছে সেটা হচ্ছে ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। ঠিক আছে, ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, এটা কিন্তু এখন রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নামটা চেঞ্জ হয়ে গেল। নেক্সট যেটা দেখব যে বেনিটো মুসুলিনি, এনাকে দ্বিতীয় ডিউস বা সেকেন্ড ডিউসও বলা হয়। এই সেকেন্ড ডিউস কথার অর্থ হচ্ছে লিডার। ঠিক আছে, তো ইটালি যে সাম্রাজ্যকে তিনি রিইউনিয়ন করতে চেষ্টা করেছিলেন, এবং তখন তিনি কিন্তু সে লিডার ছিলেন, এবং তার জন্য তাকে দ্বিতীয় ডিউস বা লিডার হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন। তো দ্বিতীয় ডিউস কাকে বলা হয়, বেনিটো মুসুলিনিকে। নেক্সট আমরা দেখব তোতাই হিন্দ। তো তোতাই হিন্দ কাকে বলা হয়, আমির খুসরুকে। তো আমির খুসরুকে তোতাই হিন্দ, তারপর ভয়েস অফ ইন্ডিয়াও কিন্তু বলা হয়। ঠিক আছে, ভয়েস অফ ইন্ডিয়াও বলা হয় আমির খুসরুকে।
এছাড়া গাজল যে গান আমরা শুনি এখন, যেটা ইন্ডিয়া এবং পাকিস্তানে খুব প্রচলন আছে, সেই গাজল গানের কিন্তু জনকও বলা হয় আমির খসরুকে, ঠিক আছে তো। এবং অনেক সময় কিন্তু তাকে উর্দু সাহিত্যের জনকও কিন্তু বলা হয় আমির খসরুকে, জেনে রাখো। নেক্সট বিসমার্ক, তো বিসমার্ককে বলা হয় ম্যান অফ ব্লাড এবং আয়রন। তো বিশ্বের, দেখো, বিশ্বের আয়রন ম্যান অফ ইন্ডিয়া বা ব্লাড অ্যান্ড আয়রন বলা হয় বিসমার্ককে। আর ভারতবর্ষের যে আয়রন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখব অ্যাডলফ হিটলার। তো অ্যাডলফ হিটলারকে ফুয়েরার বলা হয়, ফুয়েরার মানেও লিডার, ঠিক আছে তো। তো অ্যাডলফ হিটলার, আমরা প্রত্যেকেই নাম শুনেছি, জার্মানির বিখ্যাত কিন্তু শাসক ছিলেন অ্যাডলফ হিটলার, ঠিক আছে, চ্যান্সেলরও ছিলেন। আচ্ছা, নেক্সট লোকনায়ক। তো লোকনায়ক, এটা বহু পরীক্ষায় আসে, লোকনায়ক কাকে বলা হয়? জয়প্রকাশ নারায়ণকে, নামটা কিন্তু মনে রাখবে, জয়প্রকাশ নারায়ণ। পরবর্তী বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু কাকে বলে? শেখ মুজিবুর রহমানকে। দেখো, আমাদের যে ভারতবর্ষে আমরা যেরকম গান্ধীজিকে কি বলি? জাতির জনক, সেরকম কিন্তু বঙ্গবন্ধু বলা হয়, বাংলাদেশের বঙ্গবন্ধু বলা হয় কাকে? শেখ মুজিবুর রহমানকে। কারণ মুজিবুর রহমান কিন্তু বাংলাদেশ যে স্বাধীন হয়েছিল 1971 সালে, এবং সেই মুক্তিযুদ্ধে কিন্তু তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, ঠিক আছে তো। তো শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা, তো আমরা জানি শেখ হাসিনা, তো এই যে শেখ হাসিনা, ইনি কিন্তু এখন এখন বাংলাদেশের কিন্তু কি প্রধানমন্ত্রী, এটা কিন্তু মাথায় রাখবে। এবং এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে শেখ হাসিনার পার্টির নাম কি, দলের নাম কি? সেটা হচ্ছে আওয়ামী লীগ। কি নাম? আওয়ামী লীগ, ঠিক আছে তো। নেক্সট আমরা দেখব লাল বাহাদুর শাস্ত্রী। তো আমরা জানি যে ভারতবর্ষের যে প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, এবং জওহরলাল নেহরুর পরেই কিন্তু তিনি প্রধানমন্ত্রী হন, এবং তাকে শান্তির মানুষ বলা হয়। কারণ তিনি কিন্তু কোনো অ্যাগ্রেশন দেখাননি বা অ্যাগ্রেশন পছন্দ করতেন না। তিনি খুব শান্তিপ্রিয় মানুষ ছিলেন, তো তার জন্য তাকে শান্তির মানুষ বলা হয় বা পিস অফ ম্যান বলা হয়। তো নেক্সট আমরা দেখব লতা মঙ্গেশকর, কিছুদিন আগেই তিনি মারা গিয়েছেন, তো এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। সুর কোকিলা কাকে বলা হয়? সেটা হচ্ছে লতা মঙ্গেশকরকে। নেক্সট আমরা দেখব নেপোলিয়ন বোনাপার্ট। আমরা প্রত্যেকেই জানি নেপোলিয়ন বোনাপার্টের দুটো নাম ছিল, একটা হচ্ছে লিটল কর্পোরাল এবং একটা হচ্ছে ম্যান অফ ডেস্টিনি। তো দুটো প্রশ্নই পরীক্ষায় এসছে, বহুবার এসছে, তো না জানলে কিন্তু খুব ভালো করে এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে। নেক্সট আমরা দেখব ইংরেজি কাব্যের জনক। তো বহুবার এই প্রশ্নটাও এসেছে, তাকে বলা হয় জিওফ্রে চসারকে কিন্তু ইংরেজি কাব্যের জনক বলা হয়, এবং ইনি কিন্তু ইংল্যান্ডের বাসিন্দা, ঠিক আছে। নেক্সট আমরা দেখব হোচিমিন, ঠিক আছে। হোচিমিন কি ছিলেন? হোচিমিন ছিলেন ভিয়েতনামের যে প্রেসিডেন্ট ছিলেন হোচিমিন, তাকে আঙ্কেল হো বলা হতো, আঙ্কেল হো, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট উইলিয়াম শেক্সপিয়ার, খুবই গুরুত্বপূর্ণ, তাকে বার্ড অফ এভন বলা হয়। উইলিয়াম শেক্সপিয়ারকে বার্ড অফ এভন বলা হয়। তো ইংরেজি যে সাহিত্যের, তাকে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, এবং ইংল্যান্ডের কিন্তু ইনি কবি, ঠিক আছে তো। তো আনঅফিসিয়ালি ইংল্যান্ডের জাতীয় কবিও এই উইলিয়াম শেক্সপিয়ারকে কিন্তু বলা হয়ে থাকে। তো এটা জেনে রাখো, প্রশ্নটা এরকমই দেবে যে বার্ড অফ এভন কাকে বলা হয়? সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারকে, ঠিক আছে। তো এই ছিল ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।